নারীর অমর্যাদাকারীদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। জামায়াত আমিরের আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। যারা মায়ের জাতিকে সম্মান করে না, আল্লাহ তাদের রহম করেন না বলেছেন ডাক্তার শফিক। জানালেন প্রোপাগান্ডার শিকার তিনি। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4, ববি রূপন্তীর 7 বছরের সাজা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে দেশকে পুনর্গঠনের কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। বলেন, একটি দল নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, নারীদের করছে অসম্মান। খুলনা থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেবান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। খুলনায় বিএনপির নির্বাচনী জনসভা। জেলার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদিও সকাল থেকে মাঠ কানায় কানায় পূর্ণ, মানুষ আর মানুষ। শ্রমিক অধ্যুষিত এই এলাকার মানুষের কাছে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে, তাই বিএনপিকে ভোট দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। অতীতে আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম। একইভাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়। মা বোনদের নিয়ে এমন শব্দ ব্যবহার করছে তারা, যা নারীদের জন্য অসম্মানজনক। আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। খুলনা শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তারেক রহমান। আইটি পার্ক সহ তরুণদের নতুন নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেন তিনি। সাতক্ষীরা সহ বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল একসময় শিল্পনগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্পনগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই। বৈষম্যহীন সমাজ গঠন করে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তারেক রহমান। নির্বাচনী জনসভা মানেই রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, ধানের শীষে ভোট দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় নেয় জনগণ, তবে এসব প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে তার দল। ধনী গরিবের কোনো ভেদাভেদ নয়, সবার জন্য সাম্যের বাংলাদেশ গঠনে তিনি বদ্ধপরিকর। এবং এজন্যই বিএনপি বলছে তারা সবার আগে বাংলাদেশকেই প্রাধান্য দিতে চায়। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, প্রভাতী স্কুল মাঠ, খালিশপুর, খুলনা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে জাতি মায়ের জাতিকে সম্মান করতে জানে না, আল্লাহ তাদের উপর রহমত করেন না। দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় একটি পক্ষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ তার। তিনি আরও বলেন, যারা এসব করছে তাদের গলাতেই তা ফাঁস হবে। চট্টগ্রাম ও কক্সবাজারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুল মনির শুভ।
5 জনসভা সহ নির্বাচনী প্রচারের কর্মসূচি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দিনভর কক্সবাজার ও চট্টগ্রামের এসব জনসভায় কথা বলেন তিনি। সকালে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী পৌঁছান জামায়াতের আমির। কক্সবাজারে 2টি এবং চট্টগ্রামে 3টি জনসভায় যোগ দেন। মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং পরে বাহারছড়া গোল চত্বরে মুক্তিযোদ্ধা মাঠে আলাদা জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজার ছেলে রাজা হবে সেই রাজনীতি জামায়াত চায় না। 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। বলেন, বিজয়ী হলে মা বোনদের সম্মান মাথায় তুলে রাখবে তার দল। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর চট্টগ্রাম 15 আসনের লোহাগাড়া উপজেলায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। দুপুর 2টায় চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন। সন্ধ্যায় নগরীর বন্দর হাই স্কুল ও কলেজ মাঠে সবশেষ জনসভায় বক্তব্য রাখেন। সীতাকুণ্ডের জনসভায় আমির বলেন, দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে যে রায় হয়েছে, আসছে নির্বাচনেও দেশের মানুষের একই রায় হবে। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে কেউ টাকা দিয়ে ভোট কিনতে আসলে তাদের পুলিশে দিতে সবার প্রতি অনুরোধও জানান জামায়াত আমির। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীর বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা। নিজ নিজ এলাকায় গণসংযোগে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে জনগণের হয়ে কাজ করবেন। মুবাশির আহমেদের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে ঢাকা 8 আসনের শাহজাহানপুর সরকারি কর্মকর্তা কলোনি এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এ সময় সাংবাদিকদের তিনি জানান, তার সমালোচনা করে প্রতিপক্ষের প্রার্থীরা নিজেরই ক্ষতি করছে। এই এলাকার জন্য করেছি, এলাকার জন্য করব, এলাকায় ছিলাম, এলাকায় আছি, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার ক্ষমতা ওদের নাই। আমার অনেক কথা বলার আছে এখানে, ভালো মন্দ অনেক কিছু। এই এলাকার লোক আমার সম্বন্ধে সব কিছু জানে, কিন্তু ওদের সম্বন্ধে কিছু জানে না, সুতরাং ওদের বলার কিছু নাই। এই জন্য পাবলিকের সামনে আবল তাবল বলে প্রলাপ বকে, এতে আমার মানে তাদেরই ক্ষতি হচ্ছে, বরং আমি লাভবান হচ্ছি আল্লাহর মতো। এদিকে রাজধানীর ধূপখোলা বাজার এলাকায় সভা ও গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় জনগণের কাছে ভোট চান তিনি। বাংলাদেশের আপামর জনগণ নির্বাচিত হলে গ্যাস সংকট ও যানজট সমস্যার সমাধানে আশ্বাস দেন ইশরাক হোসেন। আপনাদের এই মার্কেট সমিতির যে দাবিগুলা, সেগুলো আমরা লিখিতভাবে আপনাদের থেকে নিব এবং বিদ্যমান আইন অনুযায়ী এবং বিগত দিনে যারা এখানকার মার্কেটের অরিজিনাল মালিক ছিলেন তাদেরকে আমরা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফেরত পান, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে ও বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। রাজধানীর মুগদা থানার 71 নম্বর ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভায় দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা 7 আসনের অন্তর্গত 29 নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা করেন সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ। বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও আধুনিক বৈষম্যহীন ঢাকা গড়ে তুলতে তারেক রহমানের 31 দফার বিকল্প নেই। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার নিজ আসনের পূর্ব রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারের সময় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন তার নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষ। এমনকি ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে। শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় শেরপুরের ঘটনা উল্লেখ করে নাহিদ বলেন, লাশের রাজনীতি শুরু করেছে একটি দল। আওয়ামী আমলে যা যা হয়েছে তার পুনরাবৃত্তি ঘটছে দাবি করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেন্দ্র দখল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া একই আসরের আরেক প্রার্থী এম.এ. কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে করা রিটের বিষয়ে সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। কার্যকর আইন প্রয়োগ না হলে সাইবার বুলিং প্রতিরোধ হবে না বলে মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। দেশ গঠনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির। দেশ গঠনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা জানতে রাজধানীর বনানী ডিওএসএস মাঠে ব্যতিক্রমী এই চায়ের আড্ডা। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত এই আড্ডায় সোমবার বিকেলে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমান। এতে তরুণ প্রজন্মের বিভিন্ন ভাবনা ও কর্মপরিকল্পনা শোনেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে আলাপে উঠে আসে রাজধানীর বায়ু দূষণ, যানজট, তরুণদের চাকরিসহ নানান সমস্যার কথা। প্রাইমারি পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর হবে বলে মত জাইমা রহমানের। সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেটেড হতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্ক, এগুলো যে ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। কিছু জায়গা আছে ঢাকাতে, স্পেশালি ঢাকা 17-তে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশন, মোর অ্যাক্সেস, কিন্তু ইকুইটেবল জিনিস যদি করতে চায়, সবাইকে যদি সুবিধা উপায় দিতে চায় অ্যাক্সেসিবল, তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও মানে সব ধরনের কিছু হয়তো বা করাইলের দিকে। আই এম শিওর দে আর ভেরি ব্রাইট পিপল দেয়ার ভাষণ থেকে। সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়ে থাকে। সো উই হ্যাভ টু ব্রিং ওই সিস্টেম থেকে আর বের হয়ে আসে। মহিলাদেরকে যদি মানে কথা বলার অধিকার ওনাদের না থাকে, সেফটি ওইটা না থাকে, মানে হ্যাঁ, ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ অপিনিয়ন্স, এগুলো নিয়ে চলতে লাগবে। সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। ওখানে সাধারণ মানুষেরাই মানে ছোট একটা কমিটি নিজেরাই করে ভলান্টিয়াররা ওরা প্রতি রবিবার, প্রতি শনিবার পরিষ্কার করতে। আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সুবিধা হবে। আমরা যে পরের 20 বছর, 25 বছর, 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে, সন্ধ্যা হলে তো ওইখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, একটু লাইটিং কাঙ্ক্ষিত দেশ বিনির্মাণে সকল প্রতিষ্ঠান দায়বদ্ধতা নিয়ে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা দেখেন মতবিনিময়ে অংশ নেওয়া তরুণ ভোটাররা। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন, তো গার্মেন্টস সেক্টরেও হয়তো দেখা যায় যে নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 2টি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট দখলের অভিযোগ ওঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এই ঘটনায় গেল বছরের 13 জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। সাক্ষ্য গ্রহণ ও মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। সোমবার রায় ঘোষণার দিন আদালতে হাজির করা হয় একমাত্র আসামি খুরশিদ আলমকে। শুনানি শেষে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 2টি পৃথক মামলায়
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। দুদক আইনজীবী বলেন, আসামিরা টাকা নিয়ে প্লট কিনলেও রাজুকের প্লট কেনার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি তারা। তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। একই মামলায় শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। টিউলিপ সিদ্দিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন। একই সাথে প্রত্যেকের বিরুদ্ধে জরিমানা করা হয় 1 লাখ টাকা। এর আগে পৃথক 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমলারা সংস্কার বিরোধী। দেশের স্থবির আমলাতন্ত্র দিয়ে দেশ কিভাবে এগুবে এমন প্রশ্ন তার। অন্যদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য, আমলাতন্ত্র অতি মাত্রায় দলীয়করণে আবদ্ধ। বিদ্যমান সিস্টেমের মধ্যে ভালো আমলা আসবে না। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। ভাষার মাসে রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশের সমাজ ও রাজনীতি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খানের লেখা বইয়ের উপর আলোচনায় অংশ নেন সরকারের উপদেষ্টা, সাহিত্যিক ও বিশ্লেষকরা। তবে আলোচনার কেন্দ্রে আসে দেশের প্রচলিত আমলাতন্ত্র। আমরা এখন যেই আমলাতন্ত্র দিয়ে প্রশাসন চালাচ্ছি, অতিমাত্রায় দলীয়করণের কারণে এই আমলাতন্ত্র থেকে কিন্তু সৃজনশীলভাবে একজন ফজল কবির খান কিংবা একজন আলী ইমাম মজুমদার কিংবা একজন আকবর আলী খান কিংবা মহিত চৌধুরী আর বের হবে না। এটা আর সম্ভব না। এইরকম একটা স্থবির আমলাতন্ত্র নিয়ে কিভাবে আমাদের দেশ আগাবে, আমার এই সরকারে কাজ করার পরে এই দুশ্চিন্তাটা, এই চিন্তাটা থাকবে সব সময়। আমি কিন্তু বলছি না ওনাদের মেধা কম, ওনাদের মেধা আছে, আমাদের অনেকের অনেক বেশি মেধাও আছে, পড়াশোনাও আছে। খুবই স্থবির, খুবই ডগমেটিক। তারা মনে করে অফিসার যে হয়েছে এটাই তার সবচেয়ে বড়, এটাই তার সবচেয়ে বড় জাতিকে দেওয়া, সে অফিসার হয়েছে। অফিসার দেওয়া যে দায়িত্ববোধ, কর্তব্যবোধের শুরু, এই চেতনা তারা নাই। নিজের লেখা বইয়ের উপর আলোচনা করতে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, এমন দরদবিহীন সমাজ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশ একটা খুব আনকেয়ারিং সোসাইটি। এখানে নোবডি কেয়ারস। শিক্ষক কেয়ার করে না ছাত্রের জন্য, ডাক্তার কেয়ার করে না রোগীর জন্য, আমলারা কেয়ার করে না জনগণের জন্য, রাজনীতিবিদরা কেয়ার করে না এই জনগণের জন্য। বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিশুদ্ধির প্রয়োজন বলে মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। একটা রাষ্ট্র তৈরি হচ্ছে যে রাষ্ট্র কোনোদিন আমাদের জাতির হাতে ছিল। হঠাৎ স্বর্গ থেকে একটা বিরাট অতিকায় ফল এসে আমাদের হাতের উপরে পড়ছে। কেমন আমরা এটাকে ধরে রাখতে পারিনি, ওটা মাটিতে পড়ে ও রক্তাক্ত হয়ে আছে। কেমন? সুতরাং রাষ্ট্রকে ক্রমাগতভাবে রিফাইন করা দরকার। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। চীন জাপানের সাথে সামরিক চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ দাবি করেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী সরকার এগুলো চালিয়ে যাবে কিনা কিংবা ধারাবাহিকভাবে করবে কিনা এমন প্রশ্ন অনুমান নির্ভর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বিমানের পরিচালক হতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, দুনিয়ার সব দেশে বিমান নেই।
চীনের সাথে হচ্ছে, জাপানের সাথে এগ্রিমেন্ট হওয়ার কথা, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু পরবর্তী সরকার ক্যারি অন যদি না করেন, দ্যাট কেস স্যার আপনাদের প্রমিসেস কি হবে? ইটস এ হাইপোথেটিক্যাল কোশ্চেন। না, কিন্তু আরেকটা সমালোচনা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোনো দেশের বিমানের বোর্ড অফ ডিরেক্টর হয় না। স্যার কিছু অ্যান্সার না দিলে তো দুনিয়ার সব দেশে বিমান নাই। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত রবিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শাফিকুর রহমান ও তার স্ত্রীর নামে মামলা করেন। মামলার ভিত্তিতে ওই রাতেই উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি ছাড়াও গ্রেফতার অন্য 2 আসামি হলেন বাসার 2 গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগম। খেজুরের টাটকা রস সংগ্রহের এক অন্যরকম দৃশ্য ঢাকা ঘেঁষা সোনারগাঁওয়ে। এ রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। ছক বাঁধা যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে কেউ কেউ কাকডাকা ভোরে শহর থেকে খেজুরের রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন সোনারগাঁওয়ে। সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের টেক্সট রিপোর্ট। শীতের বিদায় লগ্নে মাঘ মাসের এই দৃশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হামছাদি এলাকার খেজুর বাগানের, যেখানে ভোর থেকে ভিড় শত শত মানুষের। মাটি ঘ্রাণ আর খেজুর রস খেতে প্রায় প্রতিদিনই গ্রামটিতে তাদের ছুটে যাওয়া। গাছিদের গাছ থেকে রসের হাড়ি নামানোর দৃশ্য তাদের কাছে উপভোগ্য। পর্যটক আর ঐতিহ্যের এমন মেলবন্ধনে আনন্দিত গাছিরাও। প্রতি বছর খেজুর রস খেতে আসি এবং খুবই সুস্বাদু। এই কুয়াশার মধ্যে মাটির হাঁড়িতে খেজুরের রস খেয়ে আমার অনুভূতিটা খুবই অসাধারণ। আমি এই প্রথম খেজুরের রস খেলাম মাটির হাঁড়ি করে, খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু ছিল। আমি আশা করি আবারও আসবো এখানে খেতে খেজুরের রস। শীতের সকালে আমি এখানে এসেছি খেজুরের রস খেতে। এটার স্বাদটা সত্যি অসাধারণ এবং প্রকৃতির মাঝে টাটকা খাবার খেয়ে একদম সেই মজা লাগছে। এই যে সেই রস খাইলাম, আবার বাসার জন্য নিয়ে যাইতেছি। রস সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গাছিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত এটা পরিদর্শন করি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি এবং চেষ্টা করি যে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এটা কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং আরো সম্প্রসারণ করা যায়। রস উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রণোদনার দাবি জানিয়েছেন গাছিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নারীর অমর্যাদাকারীদের সাথে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। জামায়াত আমিরের আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। যারা মায়ের জাতিকে সম্মান করে না, আল্লাহ তাদের রহম করেন না বলেছেন ডাক্তার শফিক। জানালেন প্রোপাগান্ডার শিকার তিনি। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলা শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4, ববি রূপন্তীর 7 বছরের সাজা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।